হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএসটিএসসি। বন্ধুরা, হিট অ্যান্ড টেম্পারেচারের কিন্তু এটি পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ কিন্তু আমরা থিওরি পোর্শন সাথে সাথে 11 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছি। 11-র পর থেকে কিন্তু আজকে আমরা এমসিকিউ আলোচনা করব, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু পুরো এমসিকিউ হবে। ঠিক আছে, ইউথের প্রিভিয়াস ইয়ার সিবিটি কোশ্চেনের ভিডিও কিন্তু হবে। তোমাদেরকে পার্ট 1-এর ভিডিওটি আমি একটু দেখিয়ে নিই, যারা দেখোনি তাদের জন্য। প্রথমে কিন্তু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন, এমন কিছু জিনিস আমরা রেখেছি যেগুলো জানলে পরে কিন্তু আমাদের এমসিকিউ সলভ করা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেগুলোকে রেখেছি এবং তারপরে কিন্তু আমরা 11 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছি। আজকে 12 থেকে নিয়ে শুরু করে এমসিকিউ আলোচনা করব। তো তোমরা খাতা পেন নিয়ে নিশ্চয়ই রেডি, কেননা প্রচুর রিলেটেড কোশ্চেন বলবো, সেগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার হাই চান্সেস রয়েছে। তো চলো শুরু করি কোশ্চেন নাম্বার 12 থেকে। কোশ্চেন নাম্বার 12তে দেখো কি বলা হয়েছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান। 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান সেটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু আমি যে রিলেটেড কোশ্চেনগুলো এখন বলবো সেগুলোকে অবশ্যই নোট ডাউন করো। সেলসিয়াসের সাথে ফারেনহাইটের তোমরা সম্পর্ক জানো, তাহলে কিন্তু সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক কি। তো বলে রাখি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কিন্তু 273.15 কেলভিন। ঠিক আছে, বা কোনো কোনো বইতে কিন্তু তুমি রাউন্ড ফিগারে 273 কেলভিনও পেতে পারো। 0 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি ফারেনহাইট কিন্তু সমান সমান 255.372, অর্থাৎ 255.372 কেলভিন। ঠিক আছে, এগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই নোট ডাউন করবে। কেন কি, তোমাদেরকে বলা হলো কোনো একটি সেলসিয়াসের টেম্পারেচার দিয়ে বললো সেটি কেলভিন স্কেলে তার মান কত হবে, তখন আমি কি করবো, সেই সেলসিয়াস টেম্পারেচারের সাথে 273 যোগ করে দেবো, তাহলে পরে কিন্তু কেলভিনের টেম্পারেচার পেয়ে যাবো। ঠিক আছে, এগুলোকে জেনে রাখবে, এগুলোকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ছোটো ছোটো এমসিকিউ থাকলে সেগুলো কিন্তু সলভ করতে কাজে লাগবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 13। বলা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল কি অবস্থায় থাকবে। তো 12 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল তরল অবস্থায় থাকবে। তো তোমাদেরকে যেটি বলবো, দেখো প্রথমে জলের 3টি অবস্থা থাকবে: বরফ, জল এবং স্টিম। ঠিক আছে, কখন কোন অবস্থা হবে, বরফ, ঠিক আছে, যখন জল জমে বরফে পরিণত হবে, অর্থাৎ হিমাঙ্ক টেম্পারেচারে থাকবে। অর্থাৎ উল্টোভাবে যদি আমি বলি, বরফ বলে যখন জলে পরিণত হবে, তখন কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের এই যে বরফ যখন জলে পরিণত হবে, তখন তার সাথে কি থাকবে, 80 ক্যালোরি তাপ পার গ্রাম জলে কিন্তু মজুদ থাকবে। ঠিক আছে, পার গ্রাম জলে কিন্তু 80 ক্যালোরি তাপ মজুদ থাকবে। এবং এই যে 80 ক্যালোরি পার গ্রাম, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে বরফের মধ্যে যে লিন তাপ রয়েছে সেটি সিজিএস পদ্ধতিতে তার পরিমাণ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে পরে এসআই পদ্ধতিতে এর ভ্যালুটি কি হবে, এসআই পদ্ধতিতে কিন্তু এর ভ্যালুটি হবে 3.36। ঠিক আছে, এসআই পদ্ধতিতে লিন তাপের ইউনিট কি, জুল পার কেজি। তাহলে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি কিন্তু লিন তাপ থাকবে। ঠিক আছে, তোমরা সকলে জানো যে 80 ক্যালোরি পার গ্রাম। তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দিলাম, যদি এসআই ইউনিট হয় তাহলে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এইবার এই 0 ডিগ্রি সেলসিয়াস যখন 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন 80 ক্যালোরি বা 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি তাপ অ্যাড হলো, তখন সেই বরফটি হয়ে গেল জল। সে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত কিন্তু জলই থাকলো। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে জলই থাকবে বা তরল অবস্থায় থাকবে। এবার এই 100 ডিগ্রি সেলসিয়াসের জলের সাথে যখন প্রতি গ্রাম জলের জন্য 537, কোনো কোনো বইতে কিন্তু রয়েছে 540, ঠিক আছে, রাউন্ড ফিগারে 537 ক্যালোরি পার গ্রাম হিট অ্যাড হবে, তখন কিন্তু সে কিসে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু সে পরিণত হয়ে যাবে স্টিম। ঠিক আছে, স্টিমে পরিণত হয়ে যাবে। এবং এর এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট হয়ে যাবে কিন্তু, এসআই পরিমাণ হয়ে যাবে কিন্তু, যদি জুলে হয় 22.68 জুল পার কেজি। ঠিক আছে, তাহলে এই লিন তাপের বিষয়গুলোকে তোমাদেরকে আরও একবার ঝালিয়ে দিই। যদি 80 ক্যালোরি পার গ্রাম যদি এটি হয়ে যায় এসআই ইউনিট, তাহলে পরে হবে কিন্তু 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এবং যখন জল স্টিমে পরিণত হচ্ছে, তখন তার মধ্যে থাকছে 537 ক্যালোরি পার গ্রাম তাপ, এবং সেটির যদি এসআই ইউনিট হয় তাহলে কিন্তু হবে 22.68 জুল পার কেজি। ঠিক আছে, এবং আরও একটি ব্যাপার তোমাদেরকে বলবো, মনে রাখবে, যখন স্টিম অতি উচ্চ তাপমাত্রায় চলে যাবে, স্টিম যখন অতি উচ্চ তাপমাত্রায় চলে যাবে, তখন কিন্তু স্টিম পারফেক্ট গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, অর্থাৎ সুপার হিটেড স্টিম ইজ অ্যাক্ট লাইক এ পারফেক্ট গ্যাস। পারফেক্ট গ্যাস মানে কি, যে সমস্ত গ্যাস
আদর্শ গ্যাস সূত্র অর্থাৎ বয়েসের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্রকে মেনে চলে তাদেরকে কিন্তু বলা হয় পারফেক্ট গ্যাস। ঠিক আছে, তাহলে অতি উচ্চ তাপমাত্রায় স্টিম কিন্তু পারফেক্ট গ্যাসের মতো আচরণ করবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ কি বলা হয়েছে দেখো, জলের হিমাঙ্ক তাপমাত্রা কত? ঠিক আছে, তো জলের হিমাঙ্ক তাপমাত্রা তোমরা সকলেই জানো 0°C, বা সেটি যদি ফারেনহাইট স্কেল হয় তাহলে তার ভ্যালু হয়ে যাবে কিন্তু 32°F। যদি কেলভিন হয় তাহলে হয়ে যাবে কিন্তু 273 কেলভিন। এবং যেগুলো তোমাদেরকে রিলেটেড কোশ্চেন হিসেবে আমি নোট ডাউন করতে বলবো, যে এই যে হিমাঙ্ক, ঠিক আছে, কিছু জিনিসের হিমাঙ্ক তোমাদেরকে বলবো নোট ডাউন করতে। যেমন ধরো R12 বলে একটি এলিমেন্ট আছে যেটি রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করা হয়। সেই R12 এর হিমাঙ্ক কত? -135.8°C। অ্যামোনিয়াকে কমার্শিয়ালভাবে রেফ্রিজারেন্ট হিসাবে ইউজ করা হয়। এই অ্যামোনিয়ার হিমাঙ্ক কত? -77.7°C। এগুলো কিন্তু বন্ধুরা পরীক্ষায় আসার হাই চান্সেস রয়েছে। ঠিক আছে, অ্যামোনিয়ার হিমাঙ্ক -77.7°C। যদি হয় মার্কারি, ঠিক আছে, মার্কারি যদি হয়, আমি শুধু এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, মার্কারি যদি হয়, যদি পারদ, তাহলে তার হিমাঙ্ক কত? -39°C। এবং আরও একটি জিনিস বলবো, সেটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল যদি হয় তাহলে কিন্তু তার হিমাঙ্ক হয়ে যাবে -115°C। রিলেটেড কোশ্চেন হিসাবে অবশ্যই নোট ডাউন করো। ঠিক আছে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 15। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15-তে বলা হয়েছে ক্রায়োজেনিক। তো তোমাদেরকে বলে রাখি, দেখো ক্রায়োজেনিক ব্যাপারটি কি? ক্রায়োজেনিক হচ্ছে একটা স্টাডি বা একটা পড়াশোনা যেটি কিন্তু লো টেম্পারেচার নিয়ে আলোচনা করে। ঠিক আছে, লো টেম্পারেচারের প্রোডাকশন বা লো টেম্পারেচারে বিভিন্ন মেটেরিয়ালের বিহেভিয়ার বা আচরণ কি হবে সেটি নিয়ে আচরণ করে। তাহলে ক্রায়োজেনিক কার সাথে রিলেটেড? ক্রায়োজেনিক কিন্তু নিম্ন তাপমাত্রা বা লো টেম্পারেচারের সাথে রিলেটেড। নেক্সট চলে আসবো বন্ধুরা কোশ্চেন নাম্বার 16। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই লাইক করে জানাও কিন্তু, এবং কমেন্ট করো। ঠিক আছে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো। কমেন্ট করে বলো তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, অন্য টাইপের কোনো কিছু ভিডিও চাও, সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। চলে আসবো কোশ্চেন নাম্বার 16। বলা হয়েছে ঘরের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলের পার্ট কত হবে? ঠিক আছে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কেলভিন স্কেলের পার্ট কত হবে? ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনটির উত্তর হবে কিন্তু একদম ইজি, সেটি 273 কেলভিন। কেন কি? 0°C আমরা ধরে নিই ঘরের তাপমাত্রা বা রুম টেম্পারেচার। ঠিক আছে, তাহলে কিন্তু 273 কেলভিন হবে। যদি ঘরের তাপমাত্রাকে 20°C হিসেবে ধরে নেওয়া হতো, 20°C যদি ধরে নেওয়া হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়ে যেত 20°C, এবং তার সাথে যদি এটিকে কেলভিনে পরিণত করতাম, 273 যোগ করতাম, তাহলে কিন্তু 293। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঘরের তাপমাত্রা বা রুম টেম্পারেচারকে 20°C করা হয়, সেখানে কিন্তু 273। কিন্তু এখানে যেহেতু আমার 293 অপশানে নেই, সেই জন্য কিন্তু আমি 273কে ধরে নিচ্ছি। এবং এই যে 373টা কি? 373 কিন্তু স্ফুটনাঙ্ক। কার? জলের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, জলের স্ফুটনাঙ্ক কিন্তু 373°K। 373 কেলভিন, ডিগ্রি নয়, 373 কেলভিন। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে সেলসিয়াস স্কেলের নামকরণ কোন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে? এই যে সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেলের নাম কোন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে? বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াসের নাম অনুসারে কিন্তু এই সেলসিয়াস স্কেলের নাম হয়েছে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলে রাখি যে বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস, ইনি কোথাকার লোক? ইনি কিন্তু সুইডিশ। ঠিক আছে, সুইডিশ একজন সায়েন্টিস্ট। এবং ইনি যে সেলসিয়াস স্কেলটি আমাদের সামনে এনেছে, তার সালটি কত? তার সাল হচ্ছে কিন্তু 1742। ঠিক আছে, 1742 খ্রিস্টাব্দে কিন্তু সেলসিয়াস স্কেলটি উনি আমাদের সামনে আনেন। এবং ইনি কোথাকার বিজ্ঞানী? ইনি কিন্তু একজন সুইডিশ বিজ্ঞানী। চলে আসবো কোশ্চেন নাম্বার 18-তে। কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? সকলে জানো, কিন্তু আমি এর সাথে অনেক রিলেটেড কোশ্চেন বলবো, সেগুলোকে অবশ্যই নোট ডাউন করবে। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? তোমরা জানো, সেটা উত্তর হবে 40 ডিগ্রি। তাহলে আমি এখন যে রিলেটেড কোশ্চেনগুলো বলবো, সেটা হচ্ছে কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্ট সমান হয়? কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্ট সমান হয়? সেই টেম্পারেচারটি লিখে রাখো, সেটি কিন্তু 574.25। ঠিক আছে,
574.25 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্ট সেম হয়। ঠিক আছে বন্ধুরা, এই সমস্ত আননোন রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। এই জন্য তোমাদেরকে বলবো রিলেটেড কোশ্চেন হিসেবে কিন্তু এগুলোকে নোট ডাউন করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসার হাই চান্সেস রয়েছে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বলা হয়েছে কখন পরম শূন্য চাপ সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরম শূন্য চাপ কখন সৃষ্টি হয়। ঠিক আছে, তো তোমাদেরকে সবার আগে আমি বলে রাখি যে উত্তরটি কি হবে। উত্তরটি হবে কিন্তু অপশান সি, অর্থাৎ -273°C। ঠিক আছে, -273°C তাপমাত্রা। এবং ফারেনহাইট স্কেলের মান কত হবে? ফারেনহাইট স্কেলের কিন্তু এর মান হবে -459, অর্থাৎ 459.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, অর্থাৎ পরম শূন্য চাপ সৃষ্টি হবে কিন্তু -273°C তাপমাত্রা বা 459.6 ডিগ্রি ফারেনহাইট। এইবার এই পরম শূন্য চাপ ব্যাপারটি কি? পরম শূন্য চাপ ব্যাপারটি মনে রাখবে, যখন গ্যাসের অণুগুলো কি হয়, গ্যাসের অণুগুলো সবসময় কাঁপতে থাকে। তাহলে যে উষ্ণতায় গেলে কি হবে, যে অণুগুলোর মধ্যে এই ভরবেগ শূন্য হয়ে যাবে, তাকে কিন্তু বলা হবে পরম শূন্য চাপ। ঠিক আছে, অর্থাৎ মলিকিউলার মোমেন্টাম, অর্থাৎ এই অণুগুলোর মধ্যে যে মোমেন্টাম অর্থাৎ ভরবেগ যখন শূন্য হয়ে যাবে তাকে কিন্তু আমি বলবো পরম শূন্য চাপ। অর্থাৎ যেই চাপে মলিকিউলগুলো বা গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ভরবেগ শূন্য হবে তাকে কিন্তু বলবো পরম শূন্য চাপ। নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে কি বলা হয়েছে, কখন তাপমাত্রা পরম শূন্য অবস্থা প্রাপ্ত হবে। ঠিক আছে, কখন তাপমাত্রা পরম শূন্য অবস্থা প্রাপ্ত হবে। দেখো বলা হয়েছে যে যখন সিস্টেমের আণবিক গতি শূন্যে নেমে আসবে, অর্থাৎ আণবিক গতি শূন্য বা জিরোতে নেমে আসবে, তখন কিন্তু পরম শূন্য অবস্থা তখন তাপমাত্রা পরম শূন্য অবস্থা প্রাপ্ত হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে এর সাথে আমি বলে রাখবো রিলেটেড কোশ্চেন হিসাবে, এই স্পেসিফিক টেম্পারেচারে, অর্থাৎ শুধুমাত্র গতিশক্তি কমে যাবে তা না কিন্তু। ঠিক আছে, এই টেম্পারেচারে কিন্তু গ্যাসের ভলিউম জিরো হবে। ভলিউম যদি ভি হয় তাহলে কিন্তু ভলিউম জিরো হবে, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা যখন পরম শূন্য অবস্থায় আসবে তখন কিন্তু গ্যাসের ভলিউম কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলা হয়েছে যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78°C কেলভিন স্কেলের পার্ট কত। দেখো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, হয়তো কখনো দেখবে কোনো একটি সেলসিয়াস স্কেলে বলে দিয়ে বলবে কেলভিনের পার্ট কত। তো দেখো 78°C আছে, তো 78-এর সাথে আমি কি করব, 273-কে যোগ করব। ঠিক আছে, 78-এর সাথে যদি আমি 273-কে যোগ করি তাহলে হয়ে যাবে 3 কত হবে বলো উত্তর? একদম ঠিক 351, অর্থাৎ অপশান ডি। ঠিক আছে, 351 কেলভিন কিন্তু উত্তর হয়ে যাবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 22। কোন তাপমাত্রায় জল তরল ও কঠিন উভয় অবস্থা প্রাপ্ত হবে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখো প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে বরফ যখন জলে পরিণত হয়, ঠিক আছে, তখন তার উষ্ণতা থাকে কিন্তু 0°C। ঠিক আছে, তাহলে এই 0°C উষ্ণতায় বরফ যখন জলে পরিণত হতে শুরু করে তখন তার মধ্যে কিছুটা বরফ এবং কিছুটা জল এরকম একটি অবস্থা আমরা পাই। তাহলে উত্তর হবে কিন্তু 0°C। ঠিক আছে, এবং এই সঙ্গে তোমাদেরকে বলবো ট্রিপল পয়েন্ট টেম্পারেচার বলে একটি টেম্পারেচার হয়, যেই টেম্পারেচারে কিন্তু কি হয়, তিনটে অবস্থা অর্থাৎ তিনটে অবস্থা আমরা জানি, কঠিন তরল গ্যাসীয়, অর্থাৎ তিনটি অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যায় সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সাথে পদার্থের মধ্যে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে অবস্থা যখন একই সাথে প্রাপ্ত হয় সেটাকে কিন্তু বলা হয় ক্রিটিক্যাল। ঠিক আছে, সেইটিকে বলা হয় কিন্তু ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। এবং তোমাদেরকে রিলেটেড কোশ্চেন হিসেবে নোট ডাউন করতে বলবো, এই যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, ওয়াটারের ট্রিপল পয়েন্ট টেম্পারেচার কত, 0.01°C। ঠিক আছে, 0.01°C, বা তুমি যদি এটিকে কেলভিনে প্রকাশ করতে চাও তাহলে হয়ে যাবে 273.16 কেলভিন। ঠিক আছে, বা এটিকে যদি তুমি ফারেনহাইটে জানতে চাও তাহলে কিন্তু উত্তর হবে 32.01 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটি হচ্ছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। নেক্সট চলে আসবো বরফের গলনাঙ্ক কত। ঠিক আছে, খুব ইজি একটি কোশ্চেন,
যে বরফের গলনাঙ্ক কত, তো উত্তর হবে কিন্তু 273 কেলভিন। ঠিক আছে, বরফের গলনাঙ্ক আমরা জানি যে 0°C হতে পারে বা 32 ফারেনহাইট হতে পারে, 32° ফারেনহাইট। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে রিলেটেড কোশ্চেন হিসেবে যেগুলোকে আমি নোট ডাউন করতে বলবো, যে সেলসিয়াস স্কেলের বা সেলসিয়াস যে থার্মোমিটার হয় তার কিন্তু রেঞ্জ থাকে 0 থেকে 100। ঠিক আছে, এবং এর প্রত্যেক ঘর কিন্তু 1°C রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নেক্সট চলে আসবো কেলভিন। কেলভিন স্কেল কিন্তু লোয়ার ডেভিয়েশন অর্থাৎ নিচের মান থাকবে 273, অর্থাৎ এখানে হচ্ছে বরফের গলনাঙ্ক 273 হবে এবং জলের স্ফুটনাঙ্ক হবে কিন্তু 373। ঠিক আছে, এবং তুমি বুঝতেই পারছো 273 থেকে 373 অর্থাৎ 100 ডিভিয়েশন থাকবে এবং প্রত্যেক এক ঘরের মান কিন্তু হবে 1 কেলভিন। নেক্সট চলে আসবো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের কিন্তু লোয়ার অর্থাৎ নিম্ন মান হচ্ছে 32 এবং ঊর্ধ্ব মান হচ্ছে 212 এবং মোট 180টি কিন্তু ডিভিশন থাকে ফারেনহাইট স্কেলে। ঠিক আছে, এগুলো কিন্তু রিলেটেড কোশ্চেন হিসেবে নোট ডাউন অবশ্যই করে নিও। নেক্সট চলে আসবো সোলার কুকার। সোলার কুকারের ভিতরের রং কি, তো সোলার কুকারের ভিতরের রং কিন্তু কালো হবে। মনে রাখবে কালো রং কিন্তু সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নিতে পারে। ঠিক আছে, এই জন্য এর হাই হিট হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু সোলার কুকারের ভিতরের রং কালো হয় এবং সাদা রং সমস্ত বর্ণের আলোকে রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে, এই জন্য আদর্শ কৃষ্ণবস্তু কিন্তু কালোই হয়। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ বলা হয়েছে 257°C তাপমাত্রায় জলের ভৌত অবস্থা কি হবে। 257°C, দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম যে 100°C যখন কভার করে যাবে তখন কিন্তু সেটি স্টিমে পরিণত হবে। ঠিক আছে, সেটি স্টিম হয়ে যাবে। এবার স্টিম হচ্ছে কোন স্টেট, গ্যাসীয় স্টেট। ঠিক আছে, তাহলে 257°C তাপমাত্রায় যে জলটি থাকবে, অ্যাকচুয়ালি জল থাকবে না, সেটি গ্যাসিয়াস অবস্থা বা স্টিম অবস্থায় কিন্তু থাকবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 26। বলা হয়েছে কি কারণে হিমাঙ্ক তাপমাত্রায় জলের পাইপ ফেটে যায়। তো দেখো বন্ধুরা, আমরা সকলেই জানি যে জল যখন জমে বরফে পরিণত হয় তখন কি হয়, তার আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং এই আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য তার মধ্যে কি হয়, সম্প্রসারণ ঘটে। সম্প্রসারণের ঘটনার ফলে তার মধ্যে যে এই যে অতিরিক্ত যে আয়তন বাড়ছে, ঠিক আছে, সেটির মধ্যে সেই বর্ধিত আয়তনকে মেকআপ করার জায়গা থাকছে না, তার ফলে কিন্তু কি হচ্ছে, পাইপ ফেটে যায়। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি, ধরে নাও যদি একটি শীতপ্রধান দেশে গরম জলের পাইপ থাকে তাহলে কিন্তু সেটি যদি জমে যায় তাহলে সেটি ফেটে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে, কারণ কি গরম জলের পাইপের মধ্যে গ্যাস বা ভয়েড কম থাকে, কিন্তু ঠান্ডা জলের পাইপের মধ্যে তবুও গ্যাস থাকার জন্য কিছুটা বৃদ্ধি হলে পরে সেই গ্যাসটি পাইপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছুটা পরিমাণ আয়তন কিন্তু মেকআপ হয়ে যায়, তাই জন্য গরম জলের পাইপ কিন্তু আরও বেশি ফাটার প্রবণতা থাকে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 27। রেফ্রিজারেন্টের প্রত্যাশিত গুণমান। আচ্ছা দেখো, রেফ্রিজারেন্ট কাকে বলা হয় আগে বলে নিই। রেফ্রিজারেন্ট হচ্ছে সেই সমস্ত উপাদান যারা কি করে, কোনো একটি বস্তু থেকে লীন তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রার জায়গায় লীন তাপকে বর্জন করে দেয়। তার ফলে কি হয়, নিম্ন তাপমাত্রার জায়গা থেকে বারবার তাপ নেওয়ার জন্য সেখানে তাপমাত্রা কম হয় এবং উচ্চ তাপমাত্রা অ্যাম্বিয়েন্টের তাপমাত্রা ছেড়ে দিয়ে কি হয়, নিম্ন তাপমাত্রার জায়গায় তাপমাত্রাটাকে সবসময় কনস্ট্যান্ট রাখে, অর্থাৎ তাপমাত্রাকে নিচল করে বা শীতল করে। তাহলে এই রেফ্রিজারেন্টগুলোর মধ্যে যে গুণমানগুলো হবে সেটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক, অর্থাৎ এটি সহজে স্ফুটনাঙ্ক টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচারে যাবে না। বাষ্পীভবনের লীন তাপ থাকবে। ঠিক আছে, এবং উচ্চ ক্রিটিক্যাল তাপমাত্রা থাকবে। এখানে উচ্চ বাষ্পীভবনের লীন তাপ হবে, উচ্চ বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ যত বেশি হবে তত কি হবে, ও বেশি পরিমাণে লীন তাপ গ্রহণ করতে পারবে। ঠিক আছে, বেশি পরিমাণে লীন তাপ গ্রহণ করলে পরে কি হবে, যেই অংশটিকে শীতল করবে সেখান থেকে অত্যাধিক পরিমাণ তাপকে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে সেই অংশটি বেশি পরিমাণ শীতল হবে, যেটি আমাদের ফ্রিজে হয়। এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে আমাদের রেফ্রিজারেটর, এই রেফ্রিজারেটর কোন তাপগতিবিদ্যার সূত্র মেনে চলে, সেটি কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং ক্লসিয়াস স্টেটমেন্টকে মেনে কিন্তু রেফ্রিজারেটর কাজ করে। ঠিক আছে, এবং এই রেফ্রিজারেটরের লীন তাপ, রেফ্রিজারেটরের ভিতর থেকে লীন তাপ নিয়ে বাইরের অ্যাটমসফিয়ারে যে লীন তাপ ছেড়ে দেওয়ার এই যে প্রক্রিয়াটি মানে বারংবার সাইকেলের মাধ্যমে ঘোরাতে থাকে, সেটি কে করে, সেটি কিন্তু করে কম্প্রেশন। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেন্টের গুণাগুণগুলি কি হবে, নিম্ন স্ফুটনাঙ্ক, উচ্চ বাষ্পীভবনের লীন তাপ, উচ্চ ক্রিটিক্যাল তাপমাত্রা। ঠিক আছে, ক্রিটিক্যাল তাপমাত্রা কি ব্যাপারটি তোমাদেরকে বলি। দেখো, ক্রিটিক্যাল তাপমাত্রা হচ্ছে এমন একটি তাপমাত্রা, নোট ডাউন করে নাও, ক্রিটিক্যাল তাপমাত্রা এবং ক্রিটিক্যাল
প্রেশার। তো ক্রিটিক্যাল তাপমাত্রা হচ্ছে এমন একটি তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে যদি গ্যাস থাকে তবে তাকে কখনোই লিকুইডে পরিণত করা সম্ভব না। তাহলে ক্রিটিক্যাল তাপমাত্রা এমন একটি তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে যদি গ্যাস কখনো থাকে তাহলে তাকে কিন্তু কখনোই লিকুইডে পরিণত করা সম্ভব না। এবং ক্রিটিক্যাল চাপ, ঠিক আছে, ক্রিটিক্যাল চাপ ব্যাপারটি কি? ক্রিটিক্যাল চাপ হচ্ছে এমন একটি চাপ যার উপরে যদি থাকে তাহলে লিকুইডটা সবসময় লিকুইডই থাকবে। অর্থাৎ ক্রিটিক্যাল চাপের উপরে যদি কোনো লিকুইড থাকে সে কিন্তু সবসময় লিকুইড থাকবে, এবং ক্রিটিক্যাল তাপমাত্রার উপরে যদি গ্যাস থাকে তাহলে পরে কিন্তু তাকে আমরা লিকুইডে পরিণত করতে পারবো না, অর্থাৎ গ্যাসকে লিকুইডে পরিণত করতে পারবো না। এটি হচ্ছে ক্রিটিক্যাল তাপ এবং ক্রিটিক্যাল চাপ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু নোট ডাউন করবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 28। মাটির পাত্রে রাখা জল ঠান্ডা থাকে কেন? ঠিক আছে, তো মাটির পাত্রে থাকা জল কি হয়, মাটির পাত্রের গায়ে যে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে সেখান থেকে জল চুইয়ে চুইয়ে বাইরে আসে, এবং চুইয়ে চুইয়ে বাইরে এসে কি হয়, জলটি বাষ্পীভূত হতে শুরু করে। এই বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিন তাপ, অর্থাৎ জল যে বাষ্পে পরিণত হচ্ছে তার জন্য যে প্রয়োজনীয় লিন তাপ সে কি করছে, পাত্রের মধ্যে থাকা অবশিষ্ট জলের থেকে গ্রহণ করছে। তার ফলে অবশিষ্ট জলের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এই জন্য মাটির পাত্রে রাখা জল কিন্তু ঠান্ডা থাকে। এবং এটি মাটির পাত্রে রাখা জল যে ঠান্ডা থাকে সেটি কিসের জন্য? সেটি কিন্তু বাষ্পীভবনের জন্য, ঠিক আছে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 29। বলা হয়েছে তাপের শোষণের জন্য তরলের বাষ্পীভবনের নীতি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাপ শোষণের জন্য তরলের বাষ্পীভবনের নীতি ব্যবহার করা হয় রেফ্রিজারেন্টে। যে ব্যাপারটি তোমাদেরকে আমরা বললাম যে রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেন্টের কাজ কি, যে রেফ্রিজারেন্টের ভিতর থেকে লিন তাপকে শোষণ করবে এবং বাইরের অ্যাটমসফিয়ারে সেই তাপকে ছেড়ে দিয়ে রেফ্রিজারেটরের ভিতরে তাপমাত্রা সবসময় নিম্ন রাখবে, অর্থাৎ নিচে রাখবে, অর্থাৎ শীতল রাখবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 30। বলা হয়েছে গ্রীষ্মের মৌসুমে ফ্যান চালালে স্বস্তি লাগে, তার কারণ কি? তো দেখো বন্ধুরা, গ্রীষ্মকালে কি হয়, ফ্যান চললে আমাদের শরীরের মধ্যে যে ঘাম উৎপন্ন হয় সেই ঘামগুলোকে দ্রুত বাষ্পে পরিণত করে, ঠিক আছে। এবার এই ঘামগুলো যে দ্রুত বাষ্পে পরিণত হচ্ছে তার ফলে কি প্রয়োজনীয় লিন তাপ সে আমাদের শরীর থেকে গ্রহণ করছে, তার ফলে আমাদের শরীরের টেম্পারেচার ডিক্রিজ করে এবং আমাদের শীতলতা অনুভব হয়, আমাদের স্বস্তি লাগে। এই জন্য গ্রীষ্মের মৌসুমে ফ্যান চালালে কিন্তু ঘাম আমাদের কি হয়, শরীর থেকে বাষ্পীভূত করে, ফ্যানের দ্বারা ঘাম বাষ্পীভূত হয়। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, ঠিক আছে। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের কিন্তু তাপ এবং তাপমাত্রার উপরে কোশ্চেন, ঠিক আছে। এবং থিওরিটিক্যাল কোশ্চেনটা তোমাদেরকে আমি তো আগেই বলে দিয়েছি, রিলেটেড কোশ্চেনগুলো অবশ্যই নোট ডাউন করো। কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং নতুন নতুন কিন্তু এরকম আপডেট এবং কন্টেন্টফুল ভিডিও যদি পেতে চাও গ্রুপটির আগে, তাহলে অবশ্যই SSTSC ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানাও যে কেমন লাগছে, আগামী দিনে কী কী ভিডিও পেলে তোমরা উপকৃত হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থেকো। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।